হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC13 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024 সালের জন্য, জাতীয় আন্দোলনে নারীর অংশগ্রহণে গান্ধীর অনুপ্রেরণা কতটা দায়ী। অর্থাৎ গান্ধীর দ্বারা অনুপ্রাণিত হয়ে নারীরা ভারতীয় জাতীয় আন্দোলনে কিভাবে অংশগ্রহণ করেছিল, এর যে 10 নম্বরের 500 ওয়ার্ডের উত্তর, সেই উত্তরটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তা দেখো, এখানে তোমরা উত্তরটি এইভাবে লিখবে: গান্ধীবাদী রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ এবং সেখানে মহিলাদের প্রভাব কী ছিল। এই প্রশ্নের উত্তরে সুরুচি থাপার বলেন যে গান্ধীজির ডোমেস্টিক এবং পাবলিক ভ্যালুকে এক জায়গায় নিয়ে আসার যে প্রবণতা ছিল, তার ফলে মহিলারা সমাজের গণ্ডি থেকে বেরিয়ে এসেছিলেন গণরাজনীতির প্রাঙ্গণে। সুরুচি থাপার বলেন যে গান্ধীজি খুব সচেতনভাবে মহিলাদের নারীবাদী গুণাবলী ও আদর্শ, ফেমিনাইন আইডেন্টিটিকে ব্যবহার করে তাদেরকে পর্দার বাইরে নিয়ে আসেন। তিনি বলেন যে সামাজিক স্তর ও গণরাজনীতির স্তরকে সমন্বয়ের জায়গায় নিয়ে আসেন গান্ধীজি। ফলে অনেক বেশি সাধারণ মহিলারা জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করে। জাতীয়তাবাদ মহিলাদের উপর কী প্রভাব ফেলেছিল সে প্রসঙ্গে সুরুচি থাপার বলেন যে এই জাতীয়তাবাদ মহিলাদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করেছিল। তাছাড়া পরিবারের পুরুষ সদস্যদের জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ এবং তার রাজনৈতিক বোধ তার পরিবারের মহিলাদের উপর একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ফলে দেখা যায় যে গান্ধীবাদী আদর্শে দীক্ষিত হয়ে বহু মহিলা জাতীয়তাবাদী রাজনীতির আঙিনায় প্রবেশ করে, যেখানে গান্ধীর ভাবধারা মহিলাদের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। মধু কিশোর ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলি জার্নালে গান্ধী অন ওম্যান পুস্তিকায় মহিলাদের উপর গান্ধীর ভাবধারা বা চিন্তাধারা কী ছিল সে বিষয়ে বিস্তৃত আলোচনা করেছেন। এটা এই পেপারটা এই প্যারাতে এর ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করা হলো। অ্যাকচুয়ালি নারী সম্পর্কে গান্ধীর নিজস্ব যে চিন্তাভাবনাটা ছিল, সেগুলো কিন্তু আগে প্রথমে ব্যক্ত করতে হবে। তার জন্যই এই পরপর দুটি প্যারা, যে গান্ধী নারী সম্পর্কে কী চিন্তাভাবনা পোষণ করতেন সেটা নিয়ে আলোচনা করা হলো। এর পরের প্যারাতেও একই। দেখো, গান্ধী বলেন যে নারী ও পুরুষ রাষ্ট্রের জন্য স্বতন্ত্র দায়িত্ব পালন করার জন্য আসে, ফলে তারা একে অপরের পরিপূরক। মহিলারা শুধুমাত্র কারোর হাতের ক্রীড়ানক নয়। নারীর পবিত্রতা, বিশুদ্ধতা, নম্রতা, ভদ্রতা হলো মহৎ চারিত্রিক গুণ। সীতা হলেন গান্ধীজির চোখে আদর্শ নারী, কিন্তু তিনি ভারতীয় মহিলাদের কাছে আবেদন রেখেছেন যে তারা যেন স্ত্রী এই সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে ভগিনী হয়ে ওঠেন। গান্ধীজি নারী মুক্তি ও ক্ষমতার উপর জোর দিয়ে শোষণমুক্ত মানবিক সমাজ গঠনের উপর গুরুত্ব আরোপ করেছেন। গান্ধীজি মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতার কথা ভেবেছিলেন, যেখানে চরকা, খাদি ও দেশের কুটির শিল্প গড়ে তুলে মহিলাদের স্বদেশী করে তোলার কথা বলেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ থাকে না যে গান্ধীর আদর্শ সমাজের নারীদেরকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। কিন্তু এতদ সত্ত্বেও সুজাতা প্যাটেল দেখাচ্ছেন যে গান্ধী নারী চরিত্রের পূর্ণ নির্মাণ করলেও সমাজে নারীদের প্রতি যে শোষণ লাঞ্ছনা হয় তার বিশ্লেষণে গুরুত্ব দেননি। পরের প্যারা দেখো, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের পর রাজনৈতিক কর্মকাণ্ডে মেয়েদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। 1913 সালে দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির নেতৃত্বে নারীরা বিপুল সংখ্যায় বর্ণ বৈষম্যবাদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন। গান্ধীজি তার আত্মজীবনীতে লিখেছিলেন, দক্ষিণ আফ্রিকাতেই তিনি নারীর নিঃস্বার্থ আত্মত্যাগের শক্তি উপলব্ধি করেছিলেন। এই বিপুল শক্তিকে দেশের স্বার্থে কাজে লাগাতে চেয়েছিলেন। তিনি 1919 সালে রাওলাট সত্যাগ্রহের সময় তিনি জাতীয়তাবাদী সংগ্রামে মহিলাদের অংশগ্রহণ করার আহ্বান জানান, কিন্তু এই বিষয়ে কোনো লক্ষণীয় অগ্রগতি ঘটার আগেই আন্দোলন প্রত্যাহৃত হয়। তবে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের 1920 থেকে 22 সময় থেকে নারীদের ব্যাপক অংশগ্রহণ শুরু হয়। বস্তুত 1920 থেকে 40 সালের মধ্যে ভারতের জাতীয় আন্দোলনের প্রেক্ষাপটে
এবং গান্ধীজির নেতৃত্বে ধর্ম, জাতি, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সমস্ত স্তরের অসংখ্য নারীর রাজনৈতিক জাগরণ ঘটে। 1920 থেকে 21 সাল নাগাদ অসহযোগ আন্দোলনের সূচনা পর্বে গান্ধীজি প্রাথমিক পর্বে মহিলাদের সমিতিতে কর্মসূচিতে অংশগ্রহণ করার নির্দেশ দেন। বলা হয় তারা বিদেশি পণ্য বয়কট করে স্বদেশি সামগ্রী ব্যবহার করবেন। 1921 সালের নভেম্বর মাসে সহস্রাধিক মহিলা প্রিন্স অফ ওয়েলসের ভারত আগমনের বা ভ্রমণের বিরুদ্ধে বম্বে শহরে বিক্ষোভ প্রদর্শন করেন। ডিসেম্বর মাসে বাংলার প্রভাবশালী কংগ্রেস নেতা চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবী, বোন উর্মিলা দেবী ও ভাইজি সুনীতি দেবী কলকাতার রাস্তায় প্রকাশ্যে বিক্ষোভে অংশ নিয়ে কারাবরণ করেন। বিভিন্ন স্থানের যৌনকর্মী মহিলা ও দেবদাসীরাও জাতীয় মুক্তি সংগ্রামে অংশ নিতে আগ্রহী হয়ে ওঠেন। সুজাতা প্যাটেল অবশ্য তার কনস্ট্রাকশন অ্যান্ড রিকনস্ট্রাকশন অফ ওম্যান ইন গান্ধী প্রবন্ধে দেখিয়েছেন গান্ধী এই সমস্ত মহিলাদের আন্দোলনের সঙ্গে যুক্ত করার বিষয়ে আদৌ আগ্রহী ছিলেন না। অসহযোগ আন্দোলনের সময় গঠনমূলক কর্মসূচির মাধ্যমে ভারতের নানা প্রান্তের মহিলারা বিদেশি বস্ত্র বর্জনের জন্য চরকায় কাপড় বুনে দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়েছিলেন। কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি ও কর্ম মন্দিরের মাধ্যমে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের মেয়েরা মিটিং, মিছিল ও পিকেটিংয়ে অংশ নিয়েছিলেন। পরের প্যারা দেখো, আইন অমান্য আন্দোলনে নারীদের অংশগ্রহণ। 1930 সালে গান্ধীজির নেতৃত্বে পরিচালিত আইন অমান্য আন্দোলনের সময় জাতীয়তাবাদী আন্দোলনে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষণীয় হয়ে উঠেছিল। গান্ধী ডান্ডি যাবার পথে তিনি যে যে জায়গায় সভা করেন সেই সব সভায় অসংখ্য মহিলা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। লবণ আইন ভাঙা থেকে শুরু করে বিলিতি কাপড় ও মদের দোকানের সামনে পিকেটিং, এ সমস্ত কর্মসূচিতেই তারা সক্রিয় অংশ নেন। বম্বে, এলাহাবাদ, দিল্লি ও লাহোর প্রভৃতি শহরগুলিতে বিপুল সংখ্যক সম্ভ্রান্ত পরিবারের মহিলারা ব্রিটিশ বিরোধী বিক্ষোভ সমাবেশে প্রকাশ্যে যোগ দিয়েছিলেন। 1930 থেকে 33 সালের মধ্যে বাংলাদেশে আইন অমান্য আন্দোলনে কৃষক পরিবারের নারীরাও দ্বিধাহীন চিত্তে আন্দোলনে যোগ দিয়েছিলেন। মেদিনীপুরের ঘাটাল, কাথি, তমলুক প্রভৃতি স্থানে লবণ আইন অমান্য করার সময় তারা পুলিশের লাঠির ভয় উপেক্ষা করে লবণ প্রস্তুত ও বিক্রি করেছিলেন। তাছাড়া মহাত্মাজির ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার মেয়েরা গ্রামীণ শিল্পের বিকাশ, নারী শিক্ষার প্রসার, অস্পৃশ্যতা দূরীকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ইত্যাদি কর্মসূচির সঙ্গেও নিজেদের যুক্ত করেছিলেন। এরপরে দেখো শেষ প্যারা, মূল্যায়নের অংশে, যেখানে ভারত ছাড়ো আন্দোলনের কথা বলা হচ্ছে। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে নারীর ভূমিকা আরও স্পষ্ট হয়ে উঠেছিল। 1942 সালের 29 সেপ্টেম্বর মেদিনীপুরের তমলুকে একটি থানা দখল করার নেতৃত্ব দেন কৃষক পরিবারের বিধবা বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা। পুলিশের গুলিতে জখম হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত তিনি জাতীয় পতাকা আগলে রেখেছিলেন। অহিংস প্রতিরোধ আন্দোলন সংগঠিত হওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেন সুচেতা কৃপালনী। গান্ধীর উপদেশ অমান্য করেই নিজেকে বৈপ্লবিক আন্দোলনের সঙ্গে যুক্ত করেন অরুণা আসফ আলী। 1946 সালে বাংলায় তেভাগা আন্দোলনের সময় নারীর অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। নারীর অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে গান্ধীর নেতৃত্বাধীন আন্দোলনগুলি ও তেভাগা আন্দোলনের মধ্যে একটা মৌলিক পার্থক্য ছিল। গান্ধীবাদী আন্দোলনগুলিতে জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপ্ত মহিলারা অধিকাংশই এসেছিলেন। তাদের প্রায় সকলেরই পরিবারের পুরুষ সদস্যরা জাতীয়তাবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। প্রতিরোধ আন্দোলনের সময় নারীদের উপস্থিতি লক্ষণীয় হলেও আন্দোলনের কর্মসূচি নির্ধারণে তাদের ভূমিকা ছিল গৌণ। তো এই ছিল গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে নারীদের জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করার উপরে 10 নম্বরের 500 ওয়ার্ডের নোটস। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি তোমাদের জন্য এবার ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন CC 13-এর। তোমাদের এই পেপারটির অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক